রেল হচ্ছে গরিবের সুন্দরী বউ, এই কথাটি খোঁজের নয়। বছর কয়েক আগে সাবেক খোদ রেলমন্ত্রী সুরঞ্জিত বাবু এমন মন্তব্য করেছিলেন। তিনি আরও বলেছিলেন, রেলকে ঘিরে এক শ্রেণীর কালো বিড়াল চক্র দুর্নীতির ধাবা বসিয়ে রেখেছে। এতদিনে সেই কালো বিড়াল কত বড় হয়ে কি অপকর্ম করছে সেই খতিয়ান নিয়ে এবারের পর্ব সাজানো হয়েছে। চলুন তাহলে ভূমিকার লাগাম টেনে অনুসন্ধানের চরকায় তেল ঢালা যাক। রেলগাড়ি চলার একটা ছন্দ আছে, সেটা কেমন জানি ঘুম পাড়ানি গানের মতন। আর তার চাইতেও বড় কথা হলো, রেলে দুর্ঘটনা হয় আসলে কালে ভদ্রে, যে কারণে নিরাপত্তার দিক থেকে অনেক ধাপ এগিয়ে এই বাহনটি। এছাড়াও খরচ তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তের পছন্দের তালিকার শীর্ষে ট্রেন। আপাত ভালো এই বহিরাবরণের ভেতরটা কিন্তু খুব একটা সুখকর নয়। নানা অবহেলা আর অব্যবস্থাপনায় ধুঁকছে বাংলাদেশ রেলওয়ে, কারণ তার শরীরে এখন দখলের ক্যান্সার। কালো বেড়াল রহস্য উন্মোচনের আগে গরিবের সুন্দরী বউ রেলের জায়গা দখলের পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিন। সারা দেশে বর্তমানে রেলওয়ের মোট জমির পরিমাণ ৩১,৮৬০ একর, যার মধ্যে ৪,৩৯১ একর জমি বেদখলে। রেলওয়ে সূত্র বলছে, এর মধ্যে পূর্বাঞ্চলে ১,০০৪ একর এবং পশ্চিমাঞ্চলে ৩,৩৮৭ একর জমি বেদখল হয়ে আছে। পূর্বাঞ্চলে দখল হওয়া জমির মধ্যে ৭৮০ একর জমি ঢাকা বিভাগে এবং ২২৩ একর জমি চট্টগ্রাম বিভাগে। পশ্চিমাঞ্চলের মধ্যে ৯১৭ একর জমি লালমনিরহাট অঞ্চলে আর ২,৪৭০ একর জমি পাকশী অঞ্চলে, অর্থাৎ সবচেয়ে বেশি জমি বেদখল হয়েছে পাকশী অঞ্চলে। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত ৩৫ কিলোমিটার রেললাইনের দুই পাশের ১৭২ একর জমি দখল করে নিয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ পথে ছোট বড় বাজারের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক। জাল দলিল ও কাগজপত্র তৈরি করে আবাসন কোম্পানি ভবনও তুলেছে। বিমানবন্দর ও তেজগাঁও রেল স্টেশন এলাকায় ১৯ একর, নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের বাইরে ২৯ একর জমি দখল হয়ে গেছে। তেজগাঁও রেলওয়ে বস্তিতে প্রায় ২৫০০ ঝুপড়ি ঘর রয়েছে। এসব ঘরের ভাড়া তুলছে বিভিন্ন ব্যক্তি। খিলগাঁও রেলওয়ে ক্রসিংয়ের দুই পাশে অবৈধ দোকানপাট রয়েছে প্রায় ৩ শতাধিক। প্রাথমিক তথ্যকে অনুসন্ধানের মাধ্যমে একটি স্তরে নিয়ে যেতে প্রথমেই আমরা যাব খোদ রেলমন্ত্রীর জেলা কুমিল্লায়, যেখানে তথ্য প্রমাণ আর দলিল দস্তাবেজে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে কালো বেড়ালদের মালিকরা দুর্নীতি আর দখলের জালে রেলকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। প্রথমেই সরকারি এই তার বার্তায় চোখ রাখার অনুরোধ। ৮-৯-২০১৫ সালের এই চিঠিতে কোতোয়ালি থানা লাকসাম থানাকে জানাচ্ছে কুমিল্লার কোন কোন অঞ্চলে রেলের কোন কোন জায়গা কিভাবে দখল হয়ে আছে। সরকারি সেই নথির সূত্র ধরেই এই জায়গায় পৌঁছানো। জায়গাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারে। প্রথমে ইতিহাসের পথে হাঁটি। খতিয়ান বলছে, মোহাম্মদ আনু মোল্লা নামের রেলওয়ের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে এই জায়গাটি লিজ দেওয়া হয়। তিনি অনেক বছর ধরেই সেটি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু মাঝখানে হঠাৎই ফুলমিয়া নামের একজন আবির্ভূত হয়ে জায়গাটি তার বলে দাবি করা শুরু করে এবং মামলাও করে। কিন্তু ওই সময় ফুলমিয়ার বিধি বাম ছিল, তাই তিনি মামলায় হেরে যান এবং জায়গাটি রেলেরই থাকে। কিন্তু তার কয়েক বছর পর আবার ফুলমিয়া ওই জায়গার সব গাছপালা কেটে দখলে নিয়ে নেন। তার প্রেক্ষিতে আবারও তার বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ মামলা করে। কিন্তু বর্তমান বাস্তবতা হলো, অনেকদিন ধরে মামলা ঝুলে থাকায় অবশেষে আনু মোল্লা আর ফুলমিয়া সমঝোতা করে রেলের জায়গাটি বিক্রির উদ্যোগ নিয়েছে। ৪৬ শতাংশের সে জায়গা শতাংশ প্রতি ৩ লাখ টাকায় তারা বিক্রির চেষ্টাও করে। সম্পত্তি থেকে এবার চলুন যারা রেলের জায়গাটি নিজেদের বলে দখল অপদখলের চেষ্টা করছে তাদের কাছে। প্রথমেই খোঁজ মুখোমুখি ফুলমিয়ার।
বেজায় চতুর তিনি, স্বীকার অস্বীকারের মধ্যে রেখেই জবাব পাওয়া গেল তার। না না, আমার বাপের দিনের সম্পত্তিটা। কাগজপত্রে জি। আপনার কি কি কাগজপত্র আছে? RS আছে, BS আছে। মামলা করছে এখানে, মানে তারা কইতেছে তারার জায়গা, আমরা কইতেছি আমরার জায়গা। এরপর আনুমুল্লার কাছে যাওয়া তিনি অবশ্য সাদামাটা ঢঙেই জায়গাটির সাথে তার সম্পর্কের কথা জানালেন। তবে দুজন মিলে জায়গা খেয়ে ফেলার কথা স্বীকার করেননি সরাসরি। 40 বছর রেলে সার্ভিস দিয়ে আইলাম, জিএম থেকে এমন কোনো লোক নাই কার কাছে আমি তারা না করছি যে আমাকে এইভাবে লিজ ডকুমেন্ট রেলের দিয়া আজ দি জায়গা পাবলিক দখল করছে। এইটা একটা সালিসির মধ্যে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান সহ এইটা সিদ্ধান্ত করছে যে আমারও চলতে হইব কদ্দুরা। দিনে দুপুরে জমি ডাকাতি কি রেল কর্তৃপক্ষের চোখে পড়ে না? নিশ্চয়ই পড়ে, কিন্তু লাভ লোকসানের সমীকরণ যখন নিজেদের বিপক্ষে যায় তখন কর্তৃপক্ষ অনেকখানি অন্ধ হয়ে যান। এবার তেমনই একটি উদাহরণ দেব। কুমিল্লা রেল স্টেশন জামে মসজিদ সংলগ্ন এই পুকুরের জায়গা 2.9 একর। জায়গাটি 1982 সালে টেন্ডারের মাধ্যমে লিজ আনেন সিদ্দিকুর রহমান, কিন্তু তার ভাগ্যে বেশি দিন ওই জায়গাটি ভোগ দখলের সুযোগ হয়নি। তিনি মারা যান 1988 সালে। এরপর থেকে তার ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রতি বছর লিজ নবায়ন করে ভোগ দখল করে আসছে সেই 2.9 একরের সম্পত্তি। এ পর্যন্ত ঘটনাটি স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎই দখলের অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষ তার লিজ বাতিল করে অন্য আরেকজনকে লিজ বুঝিয়ে দেয়। এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো তার ব্যাখ্যা এই রেল কর্মকর্তার কাছে। মসজিদের পুষ্করিণীটা দীর্ঘদিন ধরে মামুন মিয়া দখল করে আছে। সেই পুষ্করিণীর ভিতরে মাটি ভরাট করছে, প্রচুর মাটি ভরাট করছে, ভরাট করে সেখানে মার্কেট করবে এই ধরনের চিন্তা ভাবনা করছিল। এইটার বিরুদ্ধে আমরা এজাহার করছি। কিন্তু যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই আব্দুল্লাহ আবার পাল্টা অভিযোগ করছেন রেলের সেই কর্মকর্তার বিরুদ্ধে। শুনুন কি তার অভিযোগ। এই ময়লাগুলা যাতে আমার পুকুরে না যাইতে পারে তার জন্য আমি একটা বাদ দিছি, শুধু রাবিশ ফালাই এনে বাদ দিছি। এই বাদ দেওয়ার অপরাধে আমার লাইসেন্স ক্যান্সেল করছে। কুমিল্লার IW সাহেবের সাথে ব্যক্তিগত আমার দ্বন্দ্বের কারণে তিনি আমার এই লাইসেন্স ক্যান্সেলের পেছনেও ওনারই সর্বোচ্চ হাত। এবার আব্দুল্লাহ সাহেব রেলের এই কর্মকর্তার বিরুদ্ধে তার অভিযোগের দালালিক প্রমাণপত্র তুলে ধরা শুরু করেন। তার অভিযোগ, নিজের স্বার্থ উদ্ধারে শাহাদাত হোসেন ভুয়া লিজ ফাইল তৈরি করেছে। এই সেই অভিযোগের কপি যেটা দুর্নীতি দমন কমিশন, রেল মন্ত্রণালয়ের ভূমি অধিশাখা, জাতীয় মানবাধিকার কমিশন সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন তিনি। প্রাইভেট মেডিকেল কলেজে পড়াচ্ছে ওনার ছেলে মেয়েদেরকে, এবং রেলওয়ের একাধিক স্টেশনে যত কাজগুলো হচ্ছে এটা ঠিকাদার হচ্ছে, যার নামে আসুক এটা ঠিকাদার হচ্ছে ওনার ছেলে। ওনার ছেলেই কাজগুলো করাচ্ছে মূলত। অনেক কাজ, এই যে ফাইলিংগুলো দেখেন যে 6 মাস পর পর কিন্তু এই ফাইলিংগুলো দেওয়া লাগে। দেয়া কি দিয়া যে আশেপাশের যে পলিথিন আছে না, এগুলো দিয়া দেখতে উর্ফি দিয়ে অল্প কটা মাটি দিয়ে দেয়, 6 মাস পরে আবার এটা ভেঙে দেয়। কাজগুলো করায় কিন্তু ওর ছেলে। এবার মামুনের অভিযোগের ভিত্তিতে জনাব শাহাদাত হোসেন সম্পর্কে খোঁজ খবর নেয়া। তিনি প্রায় 20 বছর যাবৎ কুমিল্লার একই স্টেশনে আছেন। অবশ্য মাঝখানে তার একবার বদলি হয়েছিল। অভিযোগে যুক্তি খণ্ডনে খোঁজ মুখোমুখি শাহাদাতের। একটু জায়গা আছে ইয়াতে অচুকতলা। এর বাইরে আপনার কোনো সম্পত্তি নেই? হ্যাঁ, এর বাইরে সম্পত্তি আছে বলতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জানে বাড়ির থেকে জমি বিক্রি করে জায়গা রাখছি। ইদানিং আমার আন্ডারে কোনো কাজই নেই, 1 লাখ টাকার কাজও রানিং নেই। কথার মারপ্যাচে যেটাই প্রমাণ হোক না কেন, কুমিল্লা স্টেশনে যে দখলের মহামারী চরমে, তার প্রমাণ এই স্থাপনাগুলো। নিয়ম অনুযায়ী রেল লাইনের 30 ফুটের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু কি এগুলো? কারো চোখে পড়ে না সব? পড়ে নিশ্চয়ই, কিন্তু ওই যে বলেছিলাম, লাভ লোকসানের সমীকরণে আটকে যায় অনেক কিছু। ঢাকার বাইরের কালো বেড়ালদের গল্প অনেক হলো, এবার রাজধানীতে ফেরার সময় হয়েছে, যেখানে শুধু কালো বেড়াল নয়, ওত পেতে আছে কালো চিতা বাঘ, যাদের নখ প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে জনবান্ধব রেলকে। সেই গল্প জানার জন্য একটু ধৈর্য পরীক্ষা দিন। ফিরছি বিরতির বিরহ শেষে।
তেজগাঁও, কমলাপুর, শাহজাহানপুর বাংলাদেশ রেলওয়ে ঢাকা অংশের এই তিনটি গুরুত্বপূর্ণ অংশ চূড়ান্তভাবে দখলের মহামারীতে আক্রান্ত। একে একে তথ্য প্রমাণ এই অঞ্চলগুলোর কালো চিতা বাঘদের মুখোশ উন্মোচন করবে খোঁজ। চলুন তাহলে তেজগাঁও দিয়েই শুরু করা যাক। রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন পরিসংখ্যান বলছে যার প্রায় ৩৬ বিঘা জমি বেদখলে রয়েছে। একটি প্রভাবশালী চক্র বছরের পর বছর দখলে রেখে গড়ে তুলেছে অবৈধ ট্রাক স্ট্যান্ড, গ্যারেজ ও দোকানপাট। অভিযোগ রয়েছে এই অবৈধ স্ট্যান্ড ঘিরে প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদা বাণিজ্য হচ্ছে। লিজের দোহাই দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে রেলের জমি দখল করে ৭ বছর ধরে লাখ লাখ টাকা অবৈধ ব্যবসা করছেন স্থানীয় দুই নেতা। সেই দুজন নেতার নাম জানতে চান। তেজগাঁও রেল স্টেশনের পূর্ব পাশে ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জায়গার উপর নির্মিত বিশাল মার্কেটের ১০০টি দোকান নিয়ন্ত্রণ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল আহমদ। আর মার্কেটের বাকি ৪০টি দোকান নিয়ন্ত্রণ করছেন তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম পাটোয়ারি। তিনি মার্কেট কমিটির সাধারণ সম্পাদক। সুরত হালের পর মার্কেটের ভিতরে প্রবেশ করতেই খেপে যায় বিভিন্ন ট্রাক এজেন্সির মালিকরা। দোকানিরা জানান তারা নাকি লিজ নিয়েই দোকান করছে। অভিযোগ অনুযোগে যুক্তি খণ্ডনে কথা হয় এখানকার সাবেক সভাপতির সাথে। ওই যে রেলের বাউন্ডারিতে জায়গা নিয়ে গেছে, এখন ওই কোনায় ওই উত্তর সাইডে দিয়ে কিছু থাকলে রেলের করতে পারে। আমাদের এই জায়গাটা টোটালি পিডব্লিউডি জায়গা। অনুসন্ধানের আরেকটু গভীরে যেতেই দেখা যায় রেলের জায়গায় থাকা অকেজো ট্রেনের বগির ভেতরেও বাসা বেঁধেছে দখলদাররা। এরা অবশ্য প্রকৃত দখলদার নয়, দখলদারদের চালা চামুন্ডা। এবার দেখুন তেজগাঁও রেল স্টেশনের পশ্চিম পাশে রেলের জায়গা দখল করে কিভাবে হাঁস, মুরগি, কলা ও ডিমের আড়ত বসানো হয়েছে। প্রতিদিন এ আড়তে প্রায় ১ কোটি হাঁস মুরগি সারা দেশ থেকে এসে জমা হয়। তাহলে মনে মনে অঙ্কটা করুন তো, কত টাকা আয় রোজগার এখান থেকে। আমাদেরকে একটা জায়গা দিলে এই ১-১.৫ লক্ষ লোক মানে জীবিকার লোকে বাঁচতে পারে। তেজগাঁওয়ের পরে এবার আপনাদেরকে নিয়ে যাব শাহজাহানপুরের কালো বেড়ালদের অনুসন্ধানে। প্রাথমিক তথ্য বলছে সেই রেল কলোনির ৪০ থেকে ৪৫ ভাগ জায়গা অবৈধ দখলদারদের পেটে। এছাড়া রেলের জায়গায় তৈরি হয়েছে বহুতল আবাসিক ভবন। এবার সে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধান। শাহজাহানপুর রেলওয়ে কলোনি প্রায় ২৮ একর জায়গায় ৪ তলা বিশিষ্ট ১০৮টি ভবনে ২০২৪টি ইউনিট রয়েছে। নিয়ম অনুযায়ী এখানে শুধু রেলের কর্মচারীদেরই থাকার কথা, কিন্তু সরজমিনে দেখা যায় এখানে বহিরাগতদের সংখ্যায় বেশি। তথ্য বলছে বর্তমানে এই কোয়ার্টারের ৬০% অধিবাসী বহিরাগত। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকার প্রভাবশালী একাধিক ব্যক্তি বিভিন্ন নামে প্রায় ১/২ ক্লাব ঘর তৈরি করেছেন। রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা, বস্তি, গ্যারেজ, দোকানপাট তৈরি করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছেন ক্লাবের সদস্য, শ্রমিক নেতা ও বস্তির কথিত মালিকরা। রাজধানীতে আর কোনো সরকারি কোয়ার্টারে এমন অবৈধ স্থাপনা গড়ে ওঠেনি। দখলবাজরা প্রতিটি দোকান, গ্যারেজ কিংবা প্রতিষ্ঠান থেকে অ্যাডভান্স হিসেবে ১ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। আগে ২০০০ ছিল, এখন ২০০ টাকা বাড়াইছে। নাম জানি না ভাই, আমরা এমনি থাকি, এরা টাকা নিয়ে যায়। কারা এগুলো করে, ভাড়া ওঠায় কারা, এবার তাদের গল্প। শাহজাহানপুর কর্মচারী কলোনির কসাই ফারুক ভাড়া ওঠায়। অভিযোগ আছে তাদের সাথে জড়িত আছে রেলের কর্মকর্তা কর্মচারীরাও। আর যারা এই টাকা ভাগাভাগি করে নেয় তারা হলো কসাই ফারুকের ছেলে নজরুল। আরও আছে জহির, খায়রুল, সোহেল, মানিক, মৃধা, নুরু, রুহুল, বোমা দিলু, মামুন, চান্দি শরীফ ও কায়সার। অনুসন্ধানের মাঝামাঝিতে টিম খোঁজ কমলাপুরে। এখানে আমরা আপনাদেরকে দেখাবো কমলাপুরের জমি দখল থেকে শুরু করে অবৈধ নিয়োগ বাণিজ্য পর্যন্ত।
আর সে কারণেই ছদ্মবেশ নেয়া। অনুসন্ধানে উঠে আসে সম্প্রতি 121 জন সুইপার ও 33 জন ক্লিনার নিয়োগে অবৈধ বাণিজ্য হয়েছে। হরিজন সম্প্রদায়ের লোক নিয়োগ না দিয়ে প্রায় 8.25 কোটি টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে পছন্দের প্রার্থীদের। মানা হয়নি প্রধানমন্ত্রীর নির্দেশনাও। সুইপার পদে হরিজনবিহীন মুসলমানদেরও নিয়োগ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও জেলার সাধারণ কোটায় প্রাপ্য 37 জন মুসলমানকে সুইপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দেখুন সেই নামের লম্বা তালিকা। চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করতে চাই, এটা ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, যার জন্য এটা চিঠি মাননীয় ডিজিকে দিয়েছি আমরা। এটা প্রতিকার চেয়ে যে এই নিয়োগ বাতিল করেন এবং এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জেনারেল ম্যানেজার এবং এডিশনাল সিসিএম সহ যা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। 140টার মতো স্টেশন বন্ধ আছে, তো এইভাবে যদি একটা সেকশনে 20টা স্টেশন যদি আপনার বন্ধ থাকে, তখন এই 20টা স্টেশনে এই গতি স্লো হয়ে আসবে। নিরাপত্তা যাচ্ছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার মতো আমাদের রেল কর্তৃপক্ষের কোনো সুযোগ নেই। শুধু কথায় যারা বিশ্বাস করেন না তারা দেখুন কিভাবে কারওয়ান বাজারে বস্তি ও মাছের আড়ত বানিয়ে দখল করা হয়েছে রেলের জায়গা। স্থানীয় প্রভাবশালীরা এসব জায়গা দখল করে ভাড়া দিয়েছেন। সে ব্যাপারে স্বীকারোক্তি আছে খোদ রেলের মহাপরিচালক আর ভূসম্পদ কর্মকর্তার। আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশে রেলকে প্যাট্রোনাইজ করা ছাড়া কোনো বিকল্প আছে বলে মনে করি। সমস্ত দেশে রেল প্যাট্রোনাইজ হচ্ছে, রেলকে বাংলাদেশেও রেল গুরুত্ব পেতে হবে এবং গুরুত্ব পাচ্ছে, এবং আপনারা দেখবেন যে ক্রমান্বয়ে এটার পরিবর্তন হবে। কারণ বাজারে যে মাছের একটা বাজার আছে, এটা আমরা বহু চেষ্টা করেছি কিন্তু এটা সরানো যাচ্ছে না। বিভিন্ন প্রভাবের আসলে যারা আগে প্রভাবিত করেছে এখনও তারা ওইভাবে প্রভাবিত করার চেষ্টা করে। আর একটা বাজার হঠাৎ করে গড়ে উঠলে এটা ভাঙা বড় মুশকিল হয়ে যায়। কথা রাখাই খোঁজের ধর্ম। তাই বিরতির বাধা টপকে যখন ফিরবো তখন থাকবে নতুন নতুন চমক, যেখানে কর্তৃপক্ষের চোখে আঙুল দিয়ে আমরা দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার কালো বেড়ালদের হালচাল, যারা সরকারি মাল দরিয়ায় ঢালছে প্রতিনিয়ত। রাজধানী ঢাকা আর রেলমন্ত্রীর জেলা কুমিল্লার পর এবার আমরা যাব পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায়, যেখানে আমরা দেখাবো কিভাবে রেল নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মাদক চোরাচালানের। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসীরা চুপি চুপি খোঁজের পিছু নিন। অভিযানে নামার আগে দর্শকদের জন্য কিছু তথ্য উপাত্ত। ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা আখাউড়া, কসবা আর বিজয়নগরের রেল স্টেশনগুলো মূলত মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়। আর এই 3 উপজেলা থেকে পাচার হওয়া মালগুলো কুমিল্লার শশীদল স্টেশন হয়ে পৌঁছে যায় সারা দেশে। তাই আমাদের প্রথম অপারেশন স্পট আখাউড়া স্টেশন। টিম খোঁজ তীক্ষ্ণ নজর বসিয়ে অবস্থান নেয় রেল স্টেশনের ফুট ওভারব্রিজের ওপর। অপেক্ষার সময়গুলো অনুসন্ধান পরিকল্পনা ঠিকঠাক করে নিয়ে ক্যামেরার তাক করা নিচের দিকে। কিন্তু সবচেয়ে মজার তথ্য হলো ঠিক যখন ট্রেনগুলো স্টেশনে আসার সময় হয় তখনই লোডশেডিং শুরু। ঘুটঘুটে অন্ধকারে হতাশ টিম খোঁজ। অন্ধকারে আলো হাতড়ে বেড়ানোর মতোই অনুসন্ধানী ক্যামেরা তাক করা। দেখুন অন্ধকারেও কি কি উঠে এলো খোঁজের ক্যামেরায়। কিভাবে উঠে তার আমরা জানি না, আমরা ইঞ্জিনে থাকি আর কি, পিছনে কিভাবে উঠে এই সম্বন্ধে আমরা জানি না। প্রথম অনেকটা ব্যর্থ অভিযানের হতাশা কাটাতে নতুন করে ছক কাটা। পরিকল্পনা মাফিক লোকেশন বদলে আমরা আবারও রেলমন্ত্রীর জেলায়। লোকেশন কুমিল্লা রেলওয়ে স্টেশন। প্রাথমিক তথ্য বলছে শশীদল থেকে চোরাই পথে পণ্য এসে কুমিল্লা স্টেশনেই গন্তব্য বদলায়। অনুসন্ধানের নিয়মেই আমাদের কথা হয় এক কুলির সাথে। তার নির্দেশনায় ট্রেনে উঠেই আমরা পেয়ে যাই একজন অন্ধ চোরাকারবারিকে। তিনি ভারত থেকে পাচার হওয়া মশলা নিয়ে ট্রেনে উঠেছেন, যদিও সে মূল পাচারকারী নয়, পরিবহক মাত্র।
আমি 2010 থেকে। 2010 থেকে এ পর্যন্ত মার খেয়েছেন? বহুত ভাই, বহুত মার না খাইলে কি আর মনে করেন এই যে ঘুরে আসছি, বিডিআর জিরাটা ধরিয়া জিরাটা বিক্রি করে ফেলায়। অন্য ব্যবসা আমি করছি, কইরা সলিডভাবে করতে গেলে তার কোনো দাম নাই। ফুচকে পাচারকারীর জবানবন্দি ইঙ্গিত দিচ্ছে রেলকে ঘিরে কত বড় চোরাচালান সিন্ডিকেট কাজ করছে। এবার সেই বড় সিন্ডিকেটকে ধরতে টিম খোঁজও বড় পরিকল্পনা আছে। এখন দেখা যাক সেই পরিকল্পনার তীর লক্ষ্যভেদ করে কি না। পরিকল্পনা মাফিক লোকেশন বদলে আমরা আবারও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। এবার আমাদের সঙ্গে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, সাথে প্রশিক্ষিত ডগ স্কোয়াড। আমরা অপেক্ষায় আছি আন্তনগর ট্রেনে চোরা কারবারি ধরতে। কিছুক্ষণ পরেই স্টেশনে পৌঁছায় একটি আন্তনগর। সাথে সাথে বিজিবি সহ টিম খোঁজ উঠে পড়ে ট্রেনে। অভিযানের পুরোটা মুখে বলবো না, আপনারাই দেখে নিন। চোরাকারবারীরা বেজায় সতর্ক, আগেভাগেই টের পেয়ে হয়তো রুট বদলে ফেলেছে তারা। তারপরও মনে ক্ষীণ আশা নিয়ে দ্বিতীয় ট্রেনে সাঁড়াশি অভিযান। এখানেও বিথি বাম, টিম খোঁজ এবং বিজিবি সদস্যদের পণ্ডশ্রম, কারণ চোরা কারবারিরা আগেই টের পেয়ে গেছে। ইচ্ছে করে গোয়েন্দা সূত্রে তার তথ্য পেয়ে হয়তো মালামাল তারা সরিয়ে ফেলছে। আমরা সর্বদাই এটা পরিচালনা করে থাকবো যাতে আর তারা কোথাও এখান থেকে মাল নিয়ে যেতে না পারে। পরপর তিনটি ব্যর্থ অভিযান শেষে আমরা মুখোমুখি হলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি সিওর। তখন তার কাছ থেকে মূলত জানা গেল পাচারকারীদের ট্রেন সংশ্লিষ্টতা আর বিজিবির সীমাবদ্ধতা। এখানে আমরা যে বিষয়গুলো প্রবলেম ফেস করি, যে ট্রেন যে সিটি ইন্টারসিটি যে ট্রেনগুলো আছে, আমরা সেটা বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে চেক করতে পারি না, এবং যখন নির্দিষ্ট স্থানে এই ট্রেনটা অল্প সময় দাঁড়ায়, সেই স্বল্প সময়ের মধ্যে অপারেশন পরিচালনা করে কৃতকার্যতা সাকসেস করা সম্ভব হয় না। সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেলের যে অন্যান্য বাহিনী আছে, তারা যদি অ্যাক্টিভ থাকে এবং তারা যদি রেলে ওঠার পূর্বে যথেষ্ট চেকের ব্যবস্থা করে, তাহলে সীমান্তে যে রকমের মাদক চোরাচালান কিছুটা কমার দিকে এবং অনেকটা কমে যাচ্ছে। আমার মনে হয় রেলপথ এটা কমে যাবে। ব্যর্থতা নিয়ে ঘরে ফেরার বদভ্যাস খোঁজের নেই, তাই শেষ চেষ্টা করতে পরিকল্পনা মাফিক খোঁজ পৌঁছায় বিজয়নগরে। রেল স্টেশন থেকে বেশ খানিকটা দূরে অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে থাকি আমরা। কিছুক্ষণ পর অন্ধকার ভেদ করে একটা ট্রেন আসে। আমাদের সোর্স বলছে সীমান্তবর্তী 3টি স্টেশন থেকে চোরাই পণ্যের লাইনম্যান সেজু আছে এই ট্রেনে। কিন্তু ভাগ্য এখানে পুরোপুরি সহায় হয় না। সেজুকে পাই না আমরা, তবে পাই তার সাগরেদদের। তার সাথে কথা হয় খোঁজের। শুনুন এবং সিদ্ধান্ত নিন এই কথার পেছনের কথা আসলে কি। মালটা বর্ডার থেকে আনার পরে আজিমপুর স্টেশনের সাথে কিছু জঙ্গল টঙ্গল আছে না, ওই জঙ্গলের মধ্যে আমরা মালগুলো আগে লুকে রাখি। পরে আমাদের একটা লাইনম্যান আছে বড় ভাই, তাইনের নাম হচ্ছে সেজু। তাইনে আসা আমগরে স্লিপ দেয় মালের, এক একটা স্লিপের দাম হচ্ছে 50 টাকা। এরপর আবার গাড়িতে যে জিআরপিগুলো আছে না, ওগুলো স্কট, ওগুলো হচ্ছে 10 টাকা করে, করে টাকা দেওয়া লাগে। এরপরে মনে করেন যে সময় গাড়ি ছাড়ে, এর একটু আগে আমরা দৌড়ে যাই, গাড়িতে উঠি। ওইটা এরপর আবার ভিতরে যে স্কটগুলো আছে ওদেরকে টাকা দিই, নাস্তার টাকা। এরপরে যদি বামনবাড়িয়া নামে, বামনবাড়িয়া স্টেশন, এরপরে এয়ারপোর্ট নামলে এয়ারপোর্ট স্টেশনে টাকা দেওয়া লাগে জিআরপিদেরকে। কমলাপুর নামলে কমলাপুর স্টেশনে টাকা দেওয়া লাগে জিআরপিদেরকে। জিরা আসলে ফেন্সিল লইলে এগুলারে কস্টিপ করে আমাদের শরীরের সাথে ফিডিং করি, অথবা নিমে আছে, এক একটা নিমের মধ্যে 50টা করে মাল লয়। সেজু ভাই, পুলিশ, এরপরে ডিবি, র্যাব সবাইকে টাকা দেয়। পেটের দায়ী আমরা করি স্যার, আমরা তো এমনি কিছু না, বয়কে আমরা তো কয়েকটা খাওয়ানোর জন্যই কাজ করি। অভিযান করলে ওই লাইনম্যান সেজু ভাই আমাদেরকে আগে ভাগে ফোন করে কয়া দেয়। এতক্ষণ খোঁজ যা দেখালো, রেল বান্ধব সরকার কিংবা তার মন্ত্রী মহোদয় হয়তোবা তথ্যগুলো পুরোপুরি জানেন না, কিংবা জানলেও জানেন খণ্ডিত আকারে।
সরকার বাহাদুর, রেলের ভাবমূর্তি নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য ভাবমূর্তি আরো উজ্জ্বল করা। তাই জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই, এখনই রেলে কালো বিড়াল নিধন করার জন্য আপনারা উদ্যোগী হন। আর বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।